চলো আজকে স্টার্ট করবো হচ্ছে কি গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ পড়ার আগে আমাদের বেসিক্যালি জানতে হবে যে গ্যাস কি, তারপরে তো তার প্রপার্টিজ পড়বো। তো গ্যাস পড়ার আগে আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা বস্তুর স্টেট, স্টেট মিন্স বস্তু কি কি অবস্থায় থাকতে পারে। বস্তুর অবস্থা মূলত তিন রকমের হয়। একটাকে বলে বস্তুর অবস্থা। যদি আমি কথা বলি তাহলে বস্তুর অবস্থা মূলত তিন রকমের হয়। ফার্স্ট, কঠিন, কঠিন, তরল, গ্যাসীয়। তাহলে ফার্স্ট স্টেটের নাম কি, আর সেকেন্ড, আর থার্ড গ্যাসীয় বা গ্যাস। ফার্স্ট স্টেট কঠিন বা সলিড, বলো কঠিন বা সলিড। সেকেন্ড স্টেটের নাম হচ্ছে গিয়ে তরল বা লিকুইড। আর থার্ড স্টেটের নাম হচ্ছে গ্যাসীয় বা গ্যাস। ঠিক আছে, এই তিনটে স্টেট থাকে। এবার আমরা যে এখানে এই যে তিনটে স্টেট পড়ছি, এই যে আমরা এখানে যে তিনটে স্টেট পড়ছি, এই তিনটে স্টেটের মধ্যে বেসিক্যালি ফান্ডামেন্টাল ডিফারেন্স কোথায়। আমরা যদি দেখি যে একটা যে কোনো যদি পদার্থ থাকে সেই এগুলো তিনটেই কি পদার্থ। আর এগুলো পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা তিন রকমের হয়, কঠিন, তরল আর গ্যাসীয়। কঠিন তখন বলবো যদি এই যে পদার্থের মলিকিউল বা অণুগুলো খুব নিজেরা কাছাকাছি কাছাকাছি অবস্থান করে। একটা মলিকিউল আরেকটা মলিকিউলের সাথে খুব কাছাকাছি অবস্থান করলে তাদেরকে আমরা বলবো গ্যাসীয় পদার্থের অণু। মানে আমি মনে করো এখানে একটা স্যাম্পল নিলাম, যে স্যাম্পলের মধ্যে 10টা পার্টিকেল রয়েছে বা 15টা পার্টিকেল রয়েছে। সেই পার্টিকেলগুলো যদি খুব কাছাকাছি অবস্থান করে, দেখো এদের মধ্যবর্তী ডিস্টেন্স খুব কম, আর এরা খুব কাছাকাছি অবস্থান করছে, যদি এরকম অবস্থায় থাকে তবে তাকে আমরা বলবো কঠিন পদার্থ। যদি এদের তুলনায় এদের মধ্যে গ্যাপটা হালকা একটু বেশি থাকে, হালকা একটু বেশি থাকে, তবে আমরা তাকে বলবো তরল পদার্থ। যদি গ্যাসের পার্টিকেলগুলো খুব কাছাকাছি অবস্থান করে তবে বলবো কঠিন। যদি একটু মোটামুটি ডিস্টেন্স মেনটেন করে থাকে তাহলে আমরা বলবো তরল। আর যদি অনেকটা ডিস্টেন্স মেনটেন করে থাকে তবে আমরা তাদেরকে বলবো গ্যাস। আমরা এখানে তিনটে পার্ট নিয়েছি। ফার্স্ট এরটা কি বলো, কঠিন, গ্যাসের মলিকিউলগুলো খুব কাছাকাছি অবস্থান করছে। সেকেন্ড, মোটামুটি। আর লাস্ট গ্যাসীয়, গ্যাসীয়তে অনেক দূরে অবস্থান করছে। আর এবার আমি তো এখানে দূরে কাছে এসব বললাম, এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য দুটো টার্ম রয়েছে। আর সেই দুটো টার্ম আমাদের ভালোভাবে বুঝতে হবে। দুটো টার্ম কি, একটা টার্ম হলো, একটা টার্ম হলো আন্ত আণবিক আকর্ষণ বল। আন্ত আণবিক আকর্ষণ বল, নামটা আকর্ষণ বল কাদের মধ্যে, আন্ত আণবিক। আন্ত মানে কি, আন্ত মানে কি, আন্ত মানে হলো নিজেদের মধ্যে। দেখো এখানে যখন আমরা এঁকেছি এই নিজের মধ্যেই এই খোপচিতে যে মলিকিউলগুলো রয়েছে, এই পাত্রে যে মলিকিউলগুলো রয়েছে, পাত্রে যে কণাগুলো রয়েছে তাদের মধ্যেই যা ইন্টারাকশন হবে। পরের পার্টে দেখো এটার ক্ষেত্রেও ইন্টারাকশন সেম, এটার ক্ষেত্রেও এই পাত্রের মধ্যে ইন্টারাকশন হবে। তো ফার্স্ট যেটা আমরা বললাম যে এদের মধ্যে আন্ত আণবিক আকর্ষণ বল মানে যে কোনো যদি দুটো মলিকিউল থাকে, যে কোনো যদি দুটো কণা থাকে, এই একটা কণা আর এই একটা কণা, এই দুটো কণা নিজেরা একজন আরেকজনকে আকর্ষণ করতে পারে। এই একটা কণা এদিক বরাবর আকর্ষণ করলো, এই একটা কণা মনে করো এদিক বরাবর আকর্ষণ করলো। এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল দ্যাট ইজ কল আন্ত আণবিক আকর্ষণ বল। দুটো পার্টিকেল রয়েছে, দুটো পার্টিকেল একজন আরেকজনকে আকর্ষণ করে, এই ধর্মটার নাম হলো আন্ত আণবিক আকর্ষণ বল। সেকেন্ড, আন্ত আণবিক দূরত্ব। 2 নম্বর পয়েন্ট হলো আন্ত আণবিক দূরত্ব। আন্ত আণবিক দূরত্ব। হোয়াট ইজ আন্তঃআণবিক দূরত্ব। আমরা এই যে দুটো পার্টিকেলের মধ্যে এখানে তো বুঝতে পারলাম ফার্স্ট ক্ষেত্রে বল কিভাবে কাজ করে, বুঝতে পারলাম দুটোর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল। আন্তঃআণবিক দূরত্ব মিন্স মনে করো এখানে একটা পার্টিকেল রয়েছে, এখানে একটা পার্টিকেল রয়েছে, এই দুটো পার্টিকেলের মধ্যে আকর্ষণ বল তো হবে, কিন্তু তাদের মধ্যে একটা ডিস্টেন্সের ব্যাপার আছে না, কতটা দূরত্বে দুটো পার্টিকেল অবস্থান করছে। এই দুটো পার্টিকেলের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে বলা হয় আন্ত আণবিক দূরত্ব। দুটো পার্টিকেলের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় আন্ত আণবিক দূরত্ব। দুটো পার্টিকেলের মধ্যবর্তী ক্রিয়াশীল বলকে বলা হয় আন্ত আণবিক আকর্ষণ বল। ফার্স্ট এরটা তার মানে কি, বলো দুটো পার্টিকেলের মধ্যে, বলো পার্টিকেলের মধ্যে কি, মধ্যে, ইয়েস, মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। আর এটা কি, দুটো পার্টিকেলের মধ্যবর্তী দূরত্ব। দুটো পার্টিকেলের মধ্যবর্তী দূরত্ব, দুটো পার্টিকেলের, yes, মধ্যবর্তী দূরত্ব, এটাকে কি বলে,
দূরত্ব। ঠিক আছে, আগে আন্ত আণবিক লাগিয়ে দেবে, তারপরে আকর্ষণ বিকর্ষণ। আন্ত কেন? নিজেদের মধ্যে হচ্ছে, যেই পাত্র যেই খোপচিতে যে রয়েছে তাদের মধ্যে হবে। এবার ফার্স্ট পাত এগুলোতে দেখো এরা খুব কাছাকাছি রয়েছে, এর মানে এদের মধ্যে আকর্ষণ বল খুব স্ট্রং। যেই বাড়িতে ভালো বন্ধুত্ব রয়েছে, সব আকর্ষণ বল বেশি, তারা সব কাছাকাছি কাছাকাছি এক্সিস্ট করে। তার মানে এদের ক্ষেত্রে যে ফোর্সটা, আন্তঃআণবিক ফোর্সের মান বা আন্তঃআণবিক আকর্ষণ বলের মান অনেক বেশি। এটার ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্ত আমি এটাকে এফ দিয়ে রিপ্রেজেন্ট করলে প্রবলেম হবে তোমাদের যদি ফোর্স লিখে দিই একবারে। ফোর্স বা আন্তঃআণবিক বল এটা খুব বেশি, এটা বেশি, অনেক অনেক বেশি। দূরত্বের মান অনেক কম না? দূরত্ব বা ডিস্টেন্সটা অনেক কম। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বলের ক্ষেত্রে বলের মান অনেক বেশি, দূরত্বের মান অনেক কম। এটার ক্ষেত্রে দেখো ফোর্সের মান মিডিয়াম রেঞ্জে না বা মিড রেঞ্জে, আর এটার ক্ষেত্রে ডিস্টেন্সের মান বা দূরত্বের মানও মিড রেঞ্জে, খুব বেশিও না খুব কমও না। এটার ক্ষেত্রে ফোর্সের মান অনেক কম, অনেক কম না, আর দূরত্বের মান বেশি। তার মানে দুজন দুজনের সাথে ব্যস্তানুপাতে বা ইনভার্সলি প্রপোর্শনাল হারে চলছে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, দূরত্বের মান বেশি। তাহলে আমাদের এখানে অবস্থা কোনো গ্যাসের ক্ষেত্রে তিন রকমের দশা হয়, কঠিন, তরল আর গ্যাসীয়। ফার্স্ট, কঠিনের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান খুব বেশি হয়। আকর্ষণ বল কাকে বলে? দুটো মলিকিউল যদি থাকে, তবে দুটো মলিকিউলের মধ্যে একটা ফোর্স কাজ করে, সেটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, যার ফলে মলিকিউলগুলো নিজেরা নিজেদের মধ্যে লেগে থাকার চেষ্টা করে বা কাছাকাছি আসার চেষ্টা করে। এই বলটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। আর দুটো পার্টিকেলের মধ্যবর্তী যে দূরত্ব থাকে তাকে আমরা বলবো আন্তঃআণবিক দূরত্ব। যখন আমরা কঠিন পদার্থ পড়বো, কঠিন পদার্থের ক্ষেত্রে ফোর্সের মান বেশি, দূরত্বের মান কম। তরলের ক্ষেত্রে ফোর্সের মান মিড রেঞ্জে, দূরত্বের মানও মিড রেঞ্জে। আর গ্যাসের ক্ষেত্রে ফোর্সের মানও কম আর দূরত্বের মানও কম। বুঝতে পারলে তিনটে জিনিস? চল, এবার গ্যাসের বৈশিষ্ট্য, একটা গ্যাস পার্টিকেল যদি থাকে তাহলে তার বৈশিষ্ট্য কি কি হবে। আমরা এখানে এত বেশি বৈশিষ্ট্য নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, অলরেডি না দুটো বৈশিষ্ট্য জেনে গেছি। একটা হচ্ছে যে আমাদের সিলেবাসে কি রয়েছে বলো, এটা না, এই পার্টটা রয়েছে তো সিলেবাসে, গ্যাস। কেন গ্যাসের আচরণ পড়তে হবে? তার মানে শুধুমাত্র গ্যাস নিয়ে আলোচনা করতে হবে। যদি গ্যাস নিয়ে আমরা আলোচনা করি তবে যদি আমরা গ্যাস নিয়ে আলোচনা করি তবে আমরা গ্যাসের বৈশিষ্ট্য জানার জন্য আমাদের বেশি মাথা ঘামানোর দরকার নেই। পুরো চ্যাপ্টারে তো শুধু গ্যাসের বৈশিষ্ট্যই পড়বো। একবার ছোট ছোট করে বলে দিই বরং তো কি কি পড়বো। কেন তুমি পুরো চ্যাপ্টারে গ্যাসের বৈশিষ্ট্যই পড়বে। পুরো গ্যাস পড়া মানে গ্যাসের বৈশিষ্ট্য জেনে যাওয়া। তো এট দেন আলাদাভাবে গ্যাসের বৈশিষ্ট্য পড়ার কোনো মানে হয় না। চলো, গ্যাসের বৈশিষ্ট্যের মধ্যে একটা জিনিস তো বুঝতে পারলাম, এক নম্বর কি একটা পয়েন্ট এটা বুঝতে পারলাম যে গ্যাস অণুগুলোর মধ্যে একটা বল কাজ করে যেটার নাম হচ্ছে গিয়ে আন্তঃআণবিক আকর্ষণ বল। আর এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মান খুব কম হয়, তাই না? আন্তঃআণবিক আকর্ষণ বল এটার মান খুব কম হয়। আর সেকেন্ড কি ছিল? আন্তঃআণবিক দূরত্ব, এর মান অনেকটা বেশি হয়। এবার মনে করো একটা পাত্রের মধ্যে গ্যাস রেখেছো, একটা কন্টেনারের মধ্যে গ্যাস রেখেছো, আর এর মধ্যে এই গ্যাস অণুগুলোর পার্টিকেল রয়েছে, মাল্টিপল নাম্বার অফ পার্টিকেল আমি এখানে এঁকে দিলাম। এবার তুমি জানো গ্যাসগুলো না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, জানো তো? গ্যাস অণুগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যদি গ্যাস অণুগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে এই যে পার্টিকেলগুলো, এই পার্টিকেলগুলোর যে মোট আয়তন তার তুলনায় পাত্রের আয়তন অনেক বড় না? পাত্রের সাইজ এতটা বড়। গ্যাস অণুগুলো সব মিলিয়ে দেখো চারটে রয়েছে, একদম ছোট না? তো এখানে আমাদের গ্যাসের বৈশিষ্ট্য থাকে পাত্রের আয়তনের তুলনায় এই যে গ্যাস মলিকিউলগুলো রয়েছে, এই গ্যাস মলিকিউলগুলোর যে আয়তন, টোটাল আয়তন সেটা অনেক কম হয়। দেখো এখানে গুনে গুনে 1 2 3 4 5 6 7, ও এটুকু 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 ব্ল্যাক স্পেস বেশি নাকি পিঙ্ক কালারের স্পেস বেশি? ব্ল্যাক কালারের স্পেস বেশি। তার মানে ব্ল্যাক হচ্ছে গিয়ে পুরো পাত্রের আয়তন, আর পিঙ্ক হচ্ছে গিয়ে পার্টিকেল গুলোর আয়তন। তার মানে কোনটা বেশি স্থান দখল করে রেখেছে? পাত্রের আয়তন। আর গ্যাসের বৈশিষ্ট্য এটাই হয়,
পাত্রের আয়তন গ্যাস মলিকিউলগুলোর আয়তনের তুলনায় অনেকটা বেশি হয়। বুঝতে পারলে? চল, এই যে আমরা গ্যাস মলিকিউলগুলো পড়ছি না এই আবদ্ধ পাত্রের মধ্যে, এখানে লিখে নি, পাত্রের আয়তনের তুলনায়, পাত্রের আয়তনের তুলনায় পার্টিকেলের আয়তন, পার্টিকেলের আয়তন নগণ্য। নগণ্য মিন্স খুব কম, হ্যাঁ ঠিক আছে। এবার শোনো, আমরা এই যে গ্যাস পার্টিকেল গুলোর ক্ষেত্রে দেখছি এই যে কন্টেনারের মধ্যে সেই সেম গ্যাস পার্টিকেল রয়েছে, আর এই গ্যাস পার্টিকেল গুলো না সবসময় মুভ করতে থাকে। এই গ্যাস পার্টিকেল গুলো চারিদিকে মুভ করতে থাকে, এদিকে এদিকে। মনে করো ঘরের তুমি একটা প্রান্তে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছো, ওই প্রান্তটায় এই দিক পর্যন্ত আসবে কি আসবে না বলো? গ্যাসের ধোঁয়া কেন আসে? ধূপকাঠির ধোঁয়া কেন আসে? এটাকে বলে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন বলে না? তা গ্যাস পার্টিকেল গুলোর মধ্যে একটা নেচার রয়েছে যে ওই পার্টিকেল গুলো, আচ্ছা এই রিমোটটাকে আমি যদি ওই কোনায় রেখে দিই, এই রিমোটটা কি এখানে চলে আসবে? কেন আসবে না? কঠিন। তাহলে কঠিনের মধ্যে ব্যাপন ধর্ম হয় না, হয়ই না, আসছে না তো। জলের মধ্যে ব্যাপন ধর্ম বলে না, একটা অল্প একটু দূর পর্যন্ত গড়িয়ে আসবে, এই না যে পরের ঘরে চলে গেল তারপরের ঘরে চলে গেল, তাই না? তো আমাদের একটা পাত্রের মধ্যে যে গ্যাস মলিকিউল গুলোকে রেখেছি, এই গ্যাস মলিকিউল গুলো বিভিন্ন পার্টে হেজিটেশন করতে পারে। হেজিটেশন মিন্স হচ্ছে গিয়ে নড়াচড়া করতে পারে, আর যার ফলে একটা রুম থেকে আরেকটা রুমে চলে যেতে পারে, কিংবা ঘরের এক প্রান্তে আমি যদি কোনো জিনিসকে ধূপকাঠি জ্বালিয়ে দিই তাহলে অন্য প্রান্তে চলে যাবে। দিস প্রপার্টি মানে যে এই ধর্মটাকে আমরা কি বলি? ব্যাপন ধর্ম। তাহলে ব্যাপন কি বুঝতে পারলে? ব্যাপন হলো এক প্রান্তে যদি কোনো আমরা ধূপকাঠি বা যে কোনো জিনিস যদি ধরিয়ে দিই, আমরা আরেক প্রান্তে দেখব সে গ্যাস পার্টিকেল গুলো চলে এসেছে। যে কোনো জিনিসের ক্ষেত্রে যদি এই জিনিসটা ঘটে, এটাকে আমরা বলবো ব্যাপন। ক্লিয়ার? আর গ্যাসের প্রপার্টি নিয়ে জানার দরকার নেই। এবার আমাদের ভৌত রাশির পরিমাপ, আমি দেখতে চাই যে তোমরা এই জিনিসগুলো আগেই পড়েছো, তোমরা এগুলো ঠিকমতো মেজার জানো কিনা। সবার ফার্স্ট আমাদের এই চ্যাপ্টারে ভৌত রাশি কি কি পড়তে হবে শোনো। ফার্স্ট 1 নম্বর ভৌত রাশি পড়তে হবে চাপ। চাপকে ইংলিশে কি বলে বলতে পারবে? প্রেশার। সেকেন্ড, আয়তন। আয়তনকে কি বলে? আয়তনকে বলে ভলিউম। চাপ, আয়তন, আর বলো, আর কি পড়তে হবে? উষ্ণতা। উষ্ণতা মানে টেম্পারেচার। উষ্ণতা মানে টেম্পারেচার। 7টা ফিজিক্যাল কোয়ান্টিটির নাম কেউ বলতে পারবে? 7টা ভৌত রাশির নাম বলো। হুম। ভর, হ্যাঁ। হুম, দুটো, তিনটে, চারটে, হুম। পদার্থের পরিমাণ 5টা। হুম। আর একটা বাকি, শুরুটাই বলনি তো, এই জন্যই তো মিস হয়ে গেছে, এক শুরুর দিকে একটা বলনি। ভর, দৈর্ঘ্য, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দ্বিপান প্রাবল্য, আর পদার্থের পরিমাণ। 7টা ফিজিক্যাল কোয়ান্টিটিস ছিল। তো এর মধ্যে আমাদের আরো একটা জিনিস এখানে পড়তে হবে, সেটা হচ্ছে গিয়ে ওই পদার্থের পরিমাণ। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ঠিক আছে, ছেড়ে দাও এটাকে, আর লেখার দরকার নেই অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কেন বেশি ইংলিশ টার্ম দরকার নেই। লাস্ট হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, ভর মানে হলো মাস। এবার এই চ্যাপ্টারে আমরা কোনটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব শোনো। ফার্স্ট, ফার্স্ট কি আছে? প্রেশার। প্রেশারকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করব। প্রেশারকে পি দিয়ে রিপ্রেজেন্ট করব। ভলিউমকে ক্যাপিটাল ভি দিয়ে রিপ্রেজেন্ট করব। উষ্ণতাকে উষ্ণতাকে ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করব। আর পদার্থের পরিমাণকে স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করব। আর ভরকে এম দিয়ে রিপ্রেজেন্ট করব।
আর খুব কম পার্টে ভর আছে। আমাকে একটা বেসিক ডিফারেন্স বলতে পারবে ভর আর ভারের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ভর আর ভার, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে? ভর আর ভার। ভরকে রিপ্রেজেন্ট করা হয় এম দিয়ে, ভারকে রিপ্রেজেন্ট করা হয় ডাব্লিউ দিয়ে। ভরকে রিপ্রেজেন্ট করা হয় এম দিয়ে, ভারকে রিপ্রেজেন্ট করা হয় ডাব্লিউ দিয়ে। আমাদের যখন কোনো একটা বস্তুর ভর বলি, তার মানে ওই বস্তুটার মধ্যে কতটা পরিমাণ পদার্থ রয়েছে আর তার সাপেক্ষে সব আলোচনা করি। আর ভার মানে ওই বস্তুটার কতটা ওজন, ওয়েট না, ডাব্লিউ মিনস ওয়েট, ওয়েট মানে ওজন। ওজন মানে ওই বস্তুটার সাথে, এই বস্তুটার মনে করো ভর কত রয়েছে এম, তো এর সাথে জি গুণ করে দাও, এম জি। এগুলো জানো না তোমরা? তাহলে বলো মুখ থেকে, কিন্তু মেরে মুড়ে দিই যদি কথা না বলে কেউ। এদিকে ভর হচ্ছে গিয়ে কোনো একটা বস্তুর যে অ্যামাউন্ট রয়েছে সেটা, তার সাথে ভারে মানে ভার বা ওজন মানে ডাব্লুর সাথে এম মাল্টিপ্লাইড বাই জি। জি কি? অভিকর্ষজ ত্বরণ। ত্বরণ বলতো এটা কার ফর্মুলা? হ্যাঁ, মানে এটা কার বেসিক, কার ফর্মুলা থেকে এটা পেলে বলো? বলো বেসিক এটা কার ফর্মুলা থেকে পেলাম? এগুলো বলতে হবে তো, এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ। এবার শোনো, একটা বস্তু রয়েছে, এই বস্তুটার ভর মনে করো এম, নিচের দিকে পড়ছে, তাহলে ত্বরণের মান কত হবে? জি এর সাথে সমান হবে না? তাই তো? বস্তুর ত্বরণ অ্যাক্সিলারেশনকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি। যদি বস্তু নিচের দিকে পড়ে তাহলে তার ত্বরণ তখন হয়ে যায় জি। তাহলে এই বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কত হবে? বলো এম জি না? ফোর্স এফ ইকুয়ালস টু এম এ তো, তাহলে এম জি। আর এই বলটাকে আমরা বলি ভার। তার মানে তুমি যেটা মাপো ইয়েতে গিয়ে, সেটা বলতো ভর মাপো না ভার মাপো? মেনলি তুমি ভারী মাপো, কিন্তু তোমার ওই যে যখন ওই মেশিনটা রিডিংটা নিচ্ছে, মাপছে ভার, কিন্তু রিপোর্টটা দেওয়ার সময় 10 দিয়ে ভাগ করে দিচ্ছে বা 9.8 দিয়ে ভাগ করে দিচ্ছে। আবার বলছি শোনো, তোমাকে যখন বলা হয় যে তোমার বডিতে, বডির ভর কত, তখন তুমি বলছো 50 কেজি মনে করো। কেজি কার একক? ভরের একক তো না? তার মানে তো তুমি নিশ্চয়ই ভার মাপছো না, এরকমই মনে হয় তোমার। বাট কোনো বস্তুর ভার ও ভর ওভাবে মাপা যায় না। তুমি তুমি মনে করো আজকের কি করলে, তুমি এখানে রিডিং একটা নিলে কোনো বস্তুর, এই আমাদের এখানে দাঁড়িয়ে রিডিং টিডিং নিয়ে কোনো একটা পাহাড়ি অঞ্চলে অনেক উচ্চতায় চলে গেছো, দেখবে তোমার রিডিং এ অল্প একটু কম শো করবে। কেননা তোমার ভর কখনো ভ্যারি করে না। তোমার 50 কেজি, তো ওটা 50 কেজিই থাকবে। কিন্তু কিন্তু তোমার যখন উচ্চতা বৃদ্ধি হয় তখন গ্র্যাভিটির মান কমে বাড়ে, জি এর মান কমে বাড়ে, ত্বরণের মান কমতে পারতে পারে। এবার যেহেতু জি এর মান কমতে পারতে পারে, তাই জন্য এই রিডিংটাকে ঠিকঠাক দেওয়ার জন্য আমরা জি দিয়ে ভাগ করে দিই, জি এর মান 9.8 দিয়ে দিই। এই জন্য এখানে এক রিডিং পাবে, ওখানে আরেক রিডিং পাবে, ডিফারেন্ট ডিফারেন্ট রিডিং পাবে। বুঝতে পারলে? তুমি মনে করো এখান থেকে একটা আলু নিলে, আলু এখানে মাপলে, ঠিক আছে? আলু ছেড়ে দাও, এটা নন লিভিং অবজেক্ট নাও, এটা রিমোটটা, এটা থেকে জলও বেরোতে পারবে না, কিছু হবে না, এমন তো, এটা নন লিভিং তো। এবার এই নন লিভিং অবজেক্টটার ক্ষেত্রে মনে করো তুমি এটা তুমি আনলে, এনে এই যে এখানে তুমি রাখলে, ওকে। এবার এখানে তুমি ওয়েট মাপার মেশিন নিয়ে আসলাম, আমি ওয়েট মেজার করে দিলাম। যদি এই ওয়েট মাসার মাপার মেশিনটা নিয়ে আমি যদি দার্জিলিং এ চলে গেলাম, পাহাড়ের উপরে উঠলাম, মাপলাম, হিসেব মতো সেম রিডিং পাওয়া উচিত ভরের, কিন্তু দেখবে পাবো না। এটা পাবো না এই জন্য না যে এম চেঞ্জ হয়েছে, এম তো সব জায়গায় সেম, চেঞ্জ কে হয়ে যায়? জি। আমাদের ওয়েট মেশিন প্রিন্সিপালের উপরে কাজ করে যে ওটা মাপে কিন্তু ভারী, বাট যখন রিডিংটা শো করে তখন এই জি দিয়ে ভাগ করে দেয় শুধুমাত্র। বুঝতে পারলে? যেহেতু জি দিয়ে ভাগ করে দেয়, তাই জন্য তুমি এম এর মান পাও। বুঝতে পেরেছো? মানে তুমি একটা বস্তুকে এখানে মাপলে, তুমি 1 মিনিট।
হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, তোমাদের এটা নিয়ে এত এগুলো মেকানিক্সে তোমাদের পড়ানো উচিত ছিল নাইনে। আমি জানি না কতটা রেডি রয়েছে তোমাদের, আমি তাই জন্য একটু বললাম। ছেড়ে দাও এই পার্টটা, যদি কিছু আর মানে দরকার নেই। এম কে যদি জি দিয়ে গুণ করো তাহলে ভার চলে আসে, ঠিক আছে? এবার দেখো, ছেড়ে দাও এই পার্ট, ছেড়েই দাও, এটা ভুলে যাও। আমাদের এ কটা ফিজিক্যাল কোয়ান্টিটিস পড়তে হবে: চাপ, আয়তন, উষ্ণতা, পদার্থের পরিমাণ আর ভর। চাপ, যতটা বেশি প্রেসার দিচ্ছ, আয়তন যতটা স্থান দখল করে থাকে, উষ্ণতা ফিল তো করতেই পারে, উষ্ণতা টেম্পারেচার, পদার্থের পরিমাণ মানে হচ্ছে কত মোল রয়েছে, আর ভর হচ্ছে কি এম। এবার দেখো আমাদের প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে জানতে হবে ভালোভাবে। সবার ফার্স্ট হচ্ছে কি চাপ। চাপ কাকে বলে? মনে করো আমি এখানে কোনো একটা বস্তু রয়েছে, এই বস্তুটার এই যে এই উপরের যে সারফেসটা রয়েছে, এই সারফেসের উপর আমি বাইরে থেকে উপর থেকে বল প্রয়োগ করছি। আমি এটি বল প্রয়োগ করছি, এর একটা এরিয়া রয়েছে। এই এরিয়ার উপর বল প্রয়োগ করাতে যে জিনিসটা ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ কল প্রেশার। বলো প্রেশার কাকে বলে, কেউ বলতে পারবে? চাপ কাকে বলে বলো? লম্বভাবে প্রযুক্ত বল। শোনো, তার মানে এখানে আমি যেমন তেমন খুশি বল প্রয়োগ করলে হবে না, লম্বভাবেই বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল, এটাকে আমরা বলি প্রেশার, ঠিক আছে? একক ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের মান করতে হবে এক, আর যতটা বল প্রয়োগ করছি দ্যাট ইজ কল প্রেশার। তার মানে প্রেশার মানে কি? প্রেশার বা চাপ মানে হলো যতটা বল প্রয়োগ করছি, যতটা বল প্রয়োগ করছি পার ইউনিট এরিয়াতে, পার ইউনিট এরিয়াতে। বলো একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এবার আমাদের এখানে দেখো, প্রেশার মানে তার মানে কি হবে? যতটা বল প্রয়োগ করছি ডিভাইডেড বাই যতটা এরিয়া, তাই তো? এবার দেখো, যদি আমি এরিয়ার মান 1 করে দিই, এরিয়ার মান যদি আমি 1 করে দিই, তাহলে ইয়েস, পি এর মান কার সাথে সমান হবে? এফ না? দেখো তো এটাই বলছে নাকি আমাদের এটাই প্রেশার, কিন্তু এটা নট এটা। আমি জাস্ট এটা এমনি হাইলাইট করলাম। একক ক্ষেত্রফলের উপর এর মান 1 করলাম, তাহলে ফোর্সের মান আর পি এর মান সেম হয়ে গেল না? দেখো তাই তো বলেছে, ওপর লম্বভাবে প্রযুক্ত বল, ক্ষেত্রফল 1 করে দাও, যতটা যতটা প্রেশার আর ফোর্স সেম হয়ে যাবে, তাই তো? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় এটা। এবার তার মানে প্রেশারের একক কি হবে বলো তো? হুম, চাপের একক। বলের একক কি হয়? বলের একক নিউটন। ক্ষেত্রফলের একক, আরে বলো, ক্ষেত্রফলের একক বা মিটার স্কয়ার, সব যেটা যেই মেথডে নেবে সেই মেথডে যাবে। বলের একক ইন এসআই সিস্টেমের যদি আমি কথা বলি, এসআই সিস্টেম হলো নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে? আর সিজিএস সিস্টেমে ডাইন পার সেমি স্কয়ার, ডাইন পার সেমি স্কয়ার। বলো এসআই পদ্ধতিতে বলের একক কি? বলের একক নিউটন, বলের একক নিউটন। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। তার মানে আমরা যদি বলি প্রেসারের একক কি হবে, তার মানে বলের একক বাই ক্ষেত্রফলের একক না? এটা কি আসবে? উপরে আসবে বলের একক, বলের একক ডিভাইডেড বাই ক্ষেত্রফলের একক, বলের একক ডিভাইডেড বাই ক্ষেত্রফলের একক। যদি তাই হয়, বলের একক ডিভাইডেড বাই যদি ক্ষেত্রফলের একক আছে, বলের একক কি বলো? নিউটন। ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফল, এই মাথা যেন এদিকে থাকে, মুখস্থ করতে বারণ করেছি কিন্তু, আবার বলছি মুখস্থ করতে বারণ করেছি। ওয়ার্ড ফলো করো। বলের একক এসআই পদ্ধতিতে নিউটন, এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের একক শুধু জিজ্ঞাসা করছি, এরিয়ার একক মিটার স্কয়ার না? এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, বলের একক নিউটন, তাই না? সিজিএস পদ্ধতিতে বলের একক, সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কয়ার। এবার বলো সিজিএস পদ্ধতিতে চাপের একক কি হবে?
এসআই পদ্ধতিতে চাপের একক কি হবে? মিটার স্কয়ার। আবার বলের একক এসআই পদ্ধতিতে, বলের একক এসআই পদ্ধতিতে, বলের একক সিজিএস পদ্ধতিতে, ক্ষেত্রফলের একক সিজিএস পদ্ধতিতে, ক্ষেত্রফলের একক সিজিএস পদ্ধতিতে বলেছে। সিজিএস এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক, এসআই পদ্ধতিতে চাপের একক, সিজিএস পদ্ধতিতে চাপের একক। এবার দেখো আমাদের এখানে যে প্রেসার জিনিসটা পড়ছি, প্রেসার তোমরা কি জানো 1 নিউটন ইকুয়াল টু 10 কি পাওয়ার 5 ডাইন হয়? এই ডেটাটা জানা আছে? 1 নিউটন 10 কি পাওয়ার 5 ডাইনের সাথে সেম হয়, তাই তো? এবার দেখো আমরা প্রেসারের যেখানে আমরা দিয়েছি, এখানে প্রেসারের যে এককের কথা বলছিলাম, প্রেসারের একক কি পেয়েছিলাম ইন এসআই সিস্টেম? এসআই সিস্টেম নিউটন পার মিটার স্কয়ার। এটা একটা স্পেশাল নাম আছে, দ্যাট ইজ কল পাস্কাল। এটার নাম কি? পাস্কাল। এবার এই যে 1 নিউটন পার মিটার স্কয়ার, এটা মানেই হলো কি আমাদের পাস্কাল। তো তার মানে আমাদের এটাকে যদি আমি ডাইন পার সেন্টিমিটার স্কয়ারে কনভার্ট করতে যাই, কিসে কনভার্ট করব? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ভালোভাবে ভাববে, 1 নিউটন মানে কত ডাইন? 10 কি পাওয়ার 5 ডাইন না? ডিভাইডেড বাই, বলো 1 মিটার মানে কত সেন্টিমিটার বলো তো? 1 মিটার মানে কত সেন্টিমিটার? কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 100 দিয়ে। কিলো হেক্টো ডেকা মিটার, ওই দিকের পার্ট চলে গেল, ওইদিকে ওগুলো বেশি একটা লাগে না। তারপরে ডেসি সেন্টি, ডেসি মানে 10, সেন্টি মানে 100, তার মানে এটা কত হবে? 100 সেন্টিমিটার। ইয়েস, সেন্টিমিটার। এবার আমি যদি 1 মিটার স্কয়ার বলি, তার মানে কি 1 এর স্কয়ার করতে হয়েছে, তারপরে মিটার স্কয়ার পেয়েছি। আরে 1 মিটার স্কয়ার পাবো কিভাবে বলো? 1 মিটার ইন্টু 1 মিটার করে দিন, তাহলে তো 1 মিটার স্কয়ার আসবে। তার মানে এদিকেও আপনার কি করতে হবে? 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার। তার মানে 1 মিটার স্কয়ার ইজ ইকুয়ালস টু কত হবে? 10 কি পাওয়ার 4 না? দেখো দেখো 10 কি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার? 1 মিটার স্কয়ার সমান, তার মানে আমি যদি এটাকে সেন্টিমিটার স্কয়ারে বসাতে চাই, তাহলে আমার কত বসাতে হবে নিচে? 10 কি পাওয়ার 4, 10 কি পাওয়ার 4, 10 কি পাওয়ার 4 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তার মানে 1 নিউটন পার মিটার স্কয়ার ইজ ইকুয়ালস টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। বুঝতে পারলে কিভাবে করে, এগুলো কিভাবে আসছে? এবার শুনুন, আমাদের ডেটা এটা মাথায় রাখার দরকার নেই, এটা মাথায় রাখলেও কাজ চলে যাবে। 1 নিউটন ইজ ইকুয়ালস টু 10 কি পাওয়ার 5 ডাইন, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখলেও চলে যাবে। আচ্ছা, এবার দেখো প্রেসারের কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু রয়েছে, চাপের, চাপের কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু রয়েছে। 1 নম্বর হলো, আমরা যে কোনো জিনিসকে, যেমন ধরো টেম্পারেচারকে 0 ডিগ্রিতে একটা টেম্পারেচার হয়, আমরা 0কে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিয়েছি। বলতো কার সাপেক্ষে 0কে স্ট্যান্ডার্ড ভ্যালুটা ধরা হয়? জলের সাপেক্ষে। কিভাবে ধরে জলের সাপেক্ষে বলো? না, ওটা তো ব্যতিক্রান্ত প্রসারণ, ওটা না। বলো, যখন যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফও থাকছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আবার জলও থাকছে, তার মানে কি ওই জায়গাটাতে ট্রানজিশনটা হচ্ছে না? এবার জল সবার কাছে অ্যাভেলেবেল, তাই জন্য আমরা ওটাকে বেসিক টেম্পারেচার ধরে নিয়েছি। তেমন ভাবে এরকম আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস ধরতে হবে না, যে যার জন্য চাপের ওই মানগুলো ওরকম হয়। আর এই চাপের মানটা হয়, চাপের মান হয় 1 ATM, 1 অ্যাটমসফেরিক ইউনিট, 1 ATM। আমি যদি 1 ATM চাপ বলি, 1 ATM চাপ বলি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চাপ। এর থেকে বেশি হলে উচ্চ চাপ, এর থেকে কম হলে নিম্ন চাপ। 1 ATM। সেকেন্ড হয়, এটারই সেম 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এটাও চাপের একটা, চাপের স্ট্যান্ডার্ড মান। চাপের আরেকটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে গিয়ে 76 সেন্টিমিটার এইচজি। মানে আমি যদি একটা পারস্তম্ভ নিই, এটা মনে করো পারস্তম্ভ, এটা মনে করো পারস্তম্ভ, হ্যাঁ। এবার এই পারস্তম্ভটা রিডিং মনে করো এইখানে এরকম এই অবধি উঠলো রিডিং। এবার এটা মনে করো 76 সেমি, ঠিক আছে? এটা থেকে এখান থেকে মনে করো এটা হচ্ছে 76 সেমি। এর থেকে যদি ওপরের দিকে যায়, তার মানে উচ্চচাপ, এর থেকে যদি নিচের দিকে নামে নিম্নচাপ। তার মানে আমরা বুঝতে পারলাম পারস্তম্ভে
76 সেমি যত সময় পর্যন্ত থাকবে তত সময় পর্যন্ত আমাদের এটা স্ট্যান্ডার্ড, আমরা একটা প্রেসার বা এর ইউনিট সিস্টেম কনফিগার করলাম। এটাকেই আমি যদি মিলিমিটারে নিই বলো তো কত আসবে, বলো। হ্যাঁ, মিলিমিটারে নিলে সেন্টিমিটার থেকে মিলিমিটার 10 দিয়ে গুণ না, তার মানে 760 mmHg। ক্লিয়ার? আচ্ছা, আরো কিছু ইউনিট হয় যেমন বার, যেমন টর, এগুলো আরো কিছু ইউনিট হয় যেগুলো হচ্ছে গিয়ে বার আর টর। তাহলে আমরা দেখো এই পেজেই 5টা প্রেসারের ইউনিট লিখেছি, আগের পেজে তো আরো একটা লিখেছিলাম। এই পেজে লিখলাম অ্যাটম, সেন্টিমিটার এইচজি, এইচজি, বার আর টর। আর আগের পেজে লিখেছিলাম নিউটন পার মিটার স্কয়ার আর পাস্কাল। এতগুলো ইউনিট হয় প্রেসারের। তোমার বেশি খেলা খেলতে হবে নিউটন পার মিটার স্কয়ার আর পাস্কাল নিয়ে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাটমসফিয়ারও ভালো রকম রোল প্লে করবে, কিছু কিছু ক্ষেত্রে 76 সেন্টিমিটার এইচজিও রোল প্লে করবে এই গ্যাসের আচরণ চ্যাপ্টারে। সো আমাদের এই জিনিসগুলো জানতে হবে। এগুলো কি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসারের মান, ঠিক আছে? এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসারের মান, স্ট্যান্ডার্ড প্রেসারের মান, যেটাকে তোমরা বলো প্রমাণ চাপ। ক্লিয়ার? এই পার্টটা পেজ ক্লিয়ার? এগুলো সব ইউনিট হয়। স্ট্যান্ডার্ড হচ্ছে 1 অ্যাটম বা 76 সেন্টিমিটার এইচজি, কিংবা 760 মিলিমিটার টর, মিলিমিটার এইচজি বা বার, ঠিক আছে? বা টর, এগুলো এগুলো হচ্ছে সবকটা ইউনিট। আগের পেজে আরোগুলো ছিল, আরোগুলো লিখে ফেলো। নিউটন পার মিটার স্কয়ার, পাস্কাল, 7 নম্বর পাস্কাল, আর কি ছিল, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক মারো। এসআই পদ্ধতি কোনটা? এটা এসআই না, এটা এসআই না, এটা এসআই। এগুলো সব কমন ইউনিট, হ্যাঁ, এগুলো এসআই সিজিএস হয় না, এগুলো সব কমন ইউনিট। এটা এসআইতে, এটা এসআইতে ইউজ করতে পারে, সিজিএস ইউজ করতে পারে, এটা এসআইতে ইউজ করতে পারে, সিজিএস ইউজ করতে পারে, এটা এসআইতে ইউজ করতে পারে, সিজিএস ইউজ করতে পারে। এই যে শুরুর 5টা ইউনিট না, সব ক্ষেত্রে ইউজ করতে পারো, শুরুর 5টা ইউনিট। এরপরে এই জায়গা থেকে না ব্যাপার আসে এসআই সিজিএস। এসআই কোনটা এর মধ্যে? এটা, হ্যাঁ, এটাও এসআই আর এটাও এসআই। এটা কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতি। মাথা ঘামানোর এত দরকার নেই, যখন অঙ্ক করবে আস্তে আস্তে রেডি হয়ে যাবে। এখানে এই, এখানে এই হলো কি আমাদের প্রেসারের ইউনিট, আর এগুলো হচ্ছে প্রমাণ স্ট্যান্ডার্ডাইজ প্রেসার। এবার দেখো, এবার আরো না এই জিনিসটা নিয়ে ঘাপলা করা যায় যে কোথায় দাঁড়িয়ে প্রেসার মাপবো, কত ডিগ্রি টেম্পারেচারে প্রেসার মাপবো, তো কখন এই মানগুলো আসছে, এগুলো নিয়ে অনেক কিছু বলা যায়। যেমন ধরো, যখন আমি প্রেসারকে মাপবো, একটা স্ট্যান্ডার্ড ফর্ম তো এটাই থাকা উচিত যে আমি কোন এলাকাতে মাপছি। সেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে। সব জায়গায় আলাদা আলাদা প্রেসার হয়, তো আমাদের পজিশনের উপর ডিপেন্ড করবে, কোথাও উঁচু কোথাও নিচু, তার উপরে। তো আমরা 45 ডিগ্রি অক্ষাংশে যাবো, গিয়ে মাপবো। মনে করো তুমি আজকের একটা স্কেল বানাবে, তার মানে তুমি এখানে যে রয়েছো হাবড়ায়, তুমি বলে হাবড়ার একটা পজিশনে দাঁড়িয়ে আমি মেপেছি, তাহলে ওইটাই কিন্তু স্ট্যান্ডার্ডাইজ হয়ে যাবে তোমার স্কেল অনুসারে। তুমি তোমার স্কেল বানাতেই পারো চাইলে, বুঝতে পারলে? ওরা ওখানে মেনে নিয়েছে কেন? কেন, যাতে পরের বার যদি, কেননা নয়তো সবার রিডিং আলাদা আলাদা হয়ে যাবে। ও একটা স্কেল বানাবো, একটা স্কেল বানাবো। মনে করো আমি বাংলায় কথা বলছি, ঠিক আছে, তুমি মনে করো তেলুগুতে কথা বলো, তুমি মারাঠি, তুমি আলাদা আলাদা সবাই। আমরা একজন আরেকজনের কথা বুঝতে পারবো না। মনে করো ও চাইনিজে কথা বলো, বুঝতে পারবো আমরা একজন আরেকজনের? কি করা দরকার আমাদের বোঝার জন্য? একটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার না সবার? সেই কমন ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে কি আমাদের এখানে ওই 45 ডিগ্রি অক্ষাংশ, 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই নিতে হবে। আর আর কি ছিল, পারদই নিতে হবে, পারদই নিতে হবে, জল নিলে আলাদা আসবে রিডিং। এখানে যদি পারস্তম্ভ না নিয়ে এখানে যদি জলের রিডিং নিত, তাহলে আলাদা আসতো না? তো আমাদের এই জিনিসগুলোকে বলে স্ট্যান্ডার্ডাইজ ফর্ম। এগুলোকে আমাদের নিতেই হবে যে এত 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 এত, ঠিক আছে? এবার দেখো, সেকেন্ড হচ্ছে আয়তন। আয়তন তো জানো, একটা জলের বাটি নাও, জলের বাটির মধ্যে যতটা জল ঢেলে দিতে পারলে ওর মধ্যে অতটা আয়তন বলেই ও অতটা জল ক্যাপচার করতে পারছে। এবার সবার ফার্স্ট জানতে হবে আয়তনের নিয়ে ফালতু গেজিয়ে লাভ নেই যে যতটা স্থান দখল করে থাকে, এসব জিনিস ছাড়ো। এককের দিকে একবার ডাইরেক্ট ফোকাস করো, বলো একক কি হবে? আয়তনের একক। অঙ্ক করা স্টার্ট হয়েছে।
অঙ্কতে এটা কি আয়তক্ষেত্র, তারপরে এটা, এবার বলো এটার নাম কি? এটা কি বলে বলতে পারবে? আয়তঘনক। বুঝতে পারলে? এটা ওই ইয়ের মতন অনেকটা, অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম টাইপের না, এর মধ্যে বেশি জল ঢালতে পারবে। আয়তক্ষেত্রে জল ধরে রাখা পসিবল না। ফ্ল্যাট প্লেন, এর মধ্যে জল রাখা পসিবল না। চারিদিকে যদি এখানে ওয়ালগুলো না থাকতো তাহলে তো রাখা পসিবল হতো না, ওয়াল আছে তাই রাখতে পারছি। তো তেমন আয়তনের ক্ষেত্রে এরকম। তো আয়তনে কটা পার্ট থাকে দেখো তো, একটা দৈর্ঘ্য থাকছে, একটা প্রস্থ থাকে, আর একটা উচ্চতা থাকে না? আচ্ছা আমি এ বি সি এরকম এটাকে দৈর্ঘ্য নিলাম, এটাকে দৈর্ঘ্য, এটা প্রস্থ আর এটা উচ্চতা, তিনটে জিনিস থাকে। তাহলে একক বলো তো কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্যের একক কি হবে? মিটার। প্রস্থের একক মিটার। ক্ষেত্রফলের একক, সরি, উচ্চতার একক মিটার। তার মানে এটার একক মিটার কিউব। আর কি হবে? সেন্টিমিটার কিউব। তাহলে আয়তনের দুটো একক হয়, একটা হচ্ছে মিটার কিউব আর একটা হচ্ছে গিয়ে সেন্টিমিটার কিউব। আচ্ছা বলো তো 1 মিটার, 1 মিটার কিউব, 1 মিটার কিউব মানে কত সেন্টিমিটার কিউব হবে? তুমি বলবে স্যার 1 মিটার কিউব মানে আপনি 3টে 1 মিটার গুণ করেছেন। 1 মিটার কিউব মানে কি 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার না? 3টে 1 মিটার গুণ করার পরে তো 1 মিটার কিউব পেয়েছি। সংখ্যা সংখ্যার সাথে গুণ হয়, একক এককের সাথে গুণ হয়। 1 ইন্টু 1 করলে কত? 1। মিটার ইন্টু মিটার করলে মিটার স্কোয়ার, তার সাথে আরেকটা মিটার গুণ করলে মিটার কিউব। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। ঠিক লিখলাম? হ্যাঁ সেই 100, একটু আগে তো পড়ালাম না মা। 100 সেন্টিমিটার, এটা 100 সেন্টিমিটার, এটা 10, তাই তো? এবার তো মার খাবে, বারবার এক কথা ভুলভাল বললে হবে না। 100 সেন্টিমিটার, তার মানে টোটাল কটা রয়েছে? 10 কি পাওয়ার কটা শূন্য বলো তো? তার মানে উপরে 6। কটা সেন্টিমিটার রয়েছে? 6টা। তাহলে সেন্টিমিটার কিউব। তাহলে 1 মিটার কিউব সমান সমান কত সেন্টিমিটার কিউব? 10 কি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। 1 মিটার কিউব ইকুয়ালস টু কত? 10 কি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। মুখস্থ করবে না, এভাবে বের করে মাথায় রাখবে। এবার আর যখন দোকানে তেল কিনতে যাও তখন কি বলো বলো তো? এককটা তখন কি বলো? কত? লিটার। তার মানে লিটার কিসের একক? তরলের কিসের একক? আয়তনের। কতটা আয়তন তরল নেব। ভরের একক কি হয়? কেজি। লিটার কার একক হয়? আয়তনে। এবার এর মধ্যে তো একটা জায়গায় লিটার পেলাম না। দোকানে গিয়ে যদি বলে 1 মিটার কিউব তেল দাও, দোকানদার হয়তো বুঝতে পারবে না, লিটার বলতে হবে, কত লিটার। আর আমাদের এই জন্য আরেকটা কমন ইউনিট হলো লিটার। বলো লিটার। Yes. বলো 1 লিটার সমান সমান, তার মানে আমরা কত কি পাবো এটা আমরা একটু শুনে নিই, শোনো। একটা ওয়ার্ড শুধু মাথায় রাখবে, 1 লিটার মানে হলো 1 ডেসিমিটার কিউব। কত? 1 ডেসিমিটার কিউব। 1 লিটার মানে হলো 1 ডেসিমিটার কিউব। এবার দেখো আমি এটার ক্ষেত্রে 1 ডেসিমিটার কিউব মানে 1 ডেসিমিটার কিউব মানে 1 ডেসিমিটার কিউব মানে আমরা এইভাবে লিখতে পারি, 1 ডেসিমিটার, ইয়েস ইয়েস, 1 ডেসি ইন্টু 1 ডেসিমিটার কিউব। বুঝতে পারলে? বলো 1 ডেসিমিটার কিউব মানে, 1 ডেসিমিটার কিউব মানে কত সেন্টিমিটার কিউব বলতে পারবে? মানে 1 ডেসিমিটার মানে কত সেন্টিমিটার বলো? 10 না? ডেসি সেন্টি, আগে ডেসি আসে তারপরে সেন্টি আসে, তার মানে এটা হচ্ছে কি ডেসি, 10 সেন্টিমিটার। এটা কত কত আসলো টোটাল? 10 কি পাওয়ার 3 সেন্টিমিটার। বুঝতে পারলে? 1 ডেসিমিটার কিউব মানে হলো 1 লিটার। ফিল করো আগে, শোনো। এটার আনুমানিক দৈর্ঘ্য না 1 মিটার আছে। 1 মিটার, 1 মিটার বোঝো তো? 1 মিটার মানে কতটা বড় হয়, এই নলেজটা একটু থাকতে হবে।
যেই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে তুমি সবসময় মেজার করবে না সেটাকে ফিল করার চেষ্টা করবে, বুঝলে, যে কতটা টেম্পারেচার যদি বলে কেউ 32 ডিগ্রি, তুমি ভেবো না যে আমি পুড়ে মরে যাবো, এটা বুঝে শুনে। ঠান্ডা 0 ডিগ্রি, এটা মনে করো 1 মিটার। অনেক সময় বাচ্চাকে যখন জিজ্ঞাসা করা 1 মিটার 1 লিটার মানে কত, বাচ্চা কাচ্চা বলে 1 লিটার মানে হলো 1 মিটার কিউব। না, 1 মিটার মানে এতটা। 1 মিটার কিউব মানে কতটা বলো তো আয়তন? এইটা এতটা বরাবর, এতটা আয়তন, এতটা বরাবর, তারপরে আবার এটাকে এভাবে নেবে, আবার এভাবে নেবে, দেখো অনেকটা বড় পাত্র তৈরি হবে না? আর এই দৈর্ঘ্য যদি এত থাকে, প্রস্থ যদি এত থাকে, উচ্চতাও যদি এত থাকে, তাহলে অনেকটা বড় ইয়ে তৈরি হবে না? হ্যাঁ কি না? তাই তো। এবার ভাবো যে সেন্টিমিটার হতো, দেখি দেখি সেন্টিমিটার স্কেল আছে কারো কাছে? স্কেল থাকলেই হবে, সব স্কেলে সেন্টিমিটার স্কেল আছে। দাঁড়াও। এটা আছে স্কেল। এই স্কেলটা টোটাল 30 সেন্টিমিটারের। স্কেলটা কত সেন্টিমিটারের? 30। এবার এই স্কেলটার আমরা যদি বলি এই যে এটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, এবার এটার মানে কি, এই যে ফার্স্ট রিডিংটা 1 সেন্টিমিটার হয় না, তাহলে এইটার এটুকু দৈর্ঘ্য, এটুকু প্রস্থ, এটুকু উচ্চতা, তাই না? এর মধ্যে 1 লিটার জল রাখতে পারবে? 1 লিটার মানে বোঝো তো কতটা অনুমান। এই যে এটা প্রায় 1 লিটারের রয়েছে মনে হয়, এটা কত, 500 ml এর। এটা 2 টাইমস জাস্ট, ঠিক আছে, 1 লিটারের। এবার দেখো, তার মানে আমাদের ডেসিমিটারে যদি নিই তার মানে কত আসবে বলো তো? এটা 10 সেন্টিমিটার পর্যন্ত যাব, এটার 10 সেন্টিমিটার, এই যে এরকম যাব, এতটাই দৈর্ঘ্য লাগবে, এতটাই প্রস্থ লাগবে, আর এতটাই উচ্চতা লাগবে যদি এমন কোনো আয়তন থাকে, এদিকে এতটা, এদিকে এতটা, যতটা যাবে এদিকেও এতটা, ঠিক আছে? এবার দেখো আন্দাজ করতে পারছো তো, এর মধ্যেই কিন্তু 1 লিটার তেল আসতে পারে। এটাতে আবার ফোকাস করো না যে এটা কিন্তু অনেকটা পাতলা, এটাতেও তার মানে এতটা আমাদের আসতে হবে, যদি এতটা আসতো তাহলে 1 লিটার হয়ে যেত, এতটা আসতে হতো তখন এটা এতটা না আসলেও চলতো, এতটা হলেই চলে যেত, প্রায় এটা 2 টাইমস, বুঝতে পারলে? যদি ফিল না করতে পারো তাহলে কিন্তু হবে না, ওই অ্যাট দ্য এন্ড মুখস্থ করবে না, কিচ্ছু মুখস্থ করা যাবে না। তার মানে আমরা বুঝতে পারলাম 1 লিটার মানে আমাদের এখান থেকে এটাই দরকার, আর কিচ্ছু দরকার নেই। আমরা এই পেজ থেকে শুধুমাত্র এটা জানলেই হবে, আর কিছু দরকার নেই, কিন্তু বাকি জিনিসগুলো ফিল করতে হবে। যদি পরীক্ষার সময় কোশ্চেনে ডেসিমিটার কিউবে না দিয়ে সেন্টিমিটার কিউব, মিটার কিউব, কিলো কিউব যা দিক, আমাদের যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? কিলোমিটার কিউব যা দিক যেন কোনো সমস্যা না হয়। চলো, আয়তন বুঝতে পারলাম। এবার হচ্ছে ম্যানোমিটার। হোয়াট ইজ ম্যানোমিটার? ম্যানোমিটার হলো আমাদের এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা আমাদের প্রেসারকে মেজার করে। প্রেসার মাপার জন্য আমাদের কি কি ডিভাইস ইউজ করা হয় বলো তো? বলো, প্রেসার মাপার জন্য পড়েছো আগে, বলো কি প্রেসার মাপার জন্য কি ইউজ করা হয়? প্রেসার দুটো পার্টের হয়, একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রেসার, বায়ুর চাপ, হ্যাঁ ইয়েস, ব্যারোমিটার। এটার জন্য ইউজ করা হয় ব্যারোমিটার। আমরা যদি গ্যাসের চাপ মাপার কথা ভাবি, গ্যাসের চাপ, গ্যাসের চাপ, তো গ্যাসের চাপ মাপার জন্য কি ইউজ করা হয়? ম্যানোমিটার। গ্যাসের চাপ মাপার জন্য ইউজ করা হয় ম্যানোমিটার, আর বায়ুর চাপ মাপার জন্য ইউজ করা হয় ব্যারোমিটার। এবার ম্যানোমিটার কি জিনিসটা আমাদের শোনো। ম্যানোমিটার হলো 2 টাইপের হয়, এটা হচ্ছে মুক্ত প্রান্ত ম্যানোমিটার, এটা হচ্ছে বদ্ধ প্রান্ত ম্যানোমিটার। দুটো প্রিন্সিপাল খুব ইজি, দেখো আমি মনে করো এখানে লেটস একটা ইউ শেপ নলি নিলাম। এবার এই ইউ শেপ নলটা আটকে দিলাম একটা সাইড, ওকে। এবার এর ভেতরে একটা নর্মাল কোনো একটা গ্যাস রেখেছো, যে কোনো যা ইচ্ছাটা গ্যাস, এটা এটা তুমি তোমার নামে দেবে। তোমার নাম কি জানো, ভুলে গেল। অনিন্দিতা নাম দিল, অনিন্দিতা মিটার, ঠিক আছে? ম্যানোমিটারটা ওর নাম হচ্ছে অনিন্দিতা ম্যানোমিটার। এবার এই অনিন্দিতা ম্যানোমিটারে যখন আমি কোনো কিছু চাপ টাপ দেবো না, কিছু বাইরে থেকে দেবো না, দুটো জিনিসের লেভেল সেম থাকবে না? এদিকেও যতটা থাকবে এদিকেও ততটা থাকবে, হ্যাঁ কি না? এবার আমি উপর থেকে, এবার আমি লিকুইড দেওয়া স্টার্ট করলাম, সরি গ্যাস দিলাম। এবার ভাবো তো যদি এই গ্যাসটার ওয়েট কম্পারেটিভলি বেশি হয় তাহলে কি করবে বলো তো? এইদিকে লেভেলকে আপ করার চেষ্টা করবে না? ঠেলে উপরের দিকে তুলে দেওয়ার চেষ্টা করবে না? এটাই হচ্ছে ম্যানোমিটারের প্রিন্সিপাল। এবার যতটা হাইট এদিক বরাবর ও ওপরে উঠবে, এতটা হাইট যতটা এদিক বরাবর উঠবে,
সেটা তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। পড়েছিলে মনে আছে, প্রেশার হলো HDG এর সাথে সমান হয়। যদি না জানো আমি বলে দিচ্ছি। কোনো একটা বস্তুর ক্ষেত্রে, আচ্ছা তোমরা যেইভাবে পড়েছিলে আমি বলি, এখানে মনে করো একটা লিকুইড সারফেস রয়েছে, এর ভেতরে এই যে এখানে এই পার্টে লিকুইড রেখেছি আমি। লিকুইড মানে তরল, তরল। জলের যত গভীরতা বাড়বে, গ্যাসের বা জলের, তত কি হবে, তোমার উপরে বেশি চাপ দেবে। কেন? সহজ ব্যাপার, উপরে বেশি লিকুইড, বেশি পদার্থ রয়েছে, তো তোমার উপরে বেশি প্রেশার পড়বে। এবার আমরা ক্যালকুলেট করতে চাই যে প্রেশারটার মান কত হবে। আমি মনে করো এটা ধরে নিলাম আমার গভীরতায় এইচ গভীরতায় আমি প্রেশার ফাইন্ড করব এই পয়েন্টে। তো আমাদের বললো এই পয়েন্টে প্রেশারের মান কত হবে। এই পয়েন্টে প্রেশার, ভালোভাবে ভেবে দেখো, তিনটে জিনিসের উপর ডিপেন্ড করবে। প্রেশার তিনটে জিনিসের উপর ডিপেন্ড করবে। এক নম্বর, যত বেশি গভীরতা বাড়াবে, যত নিচের দিকে যাবে, এখানে থাকলে কম প্রেশার, এখানে থাকলে আরো বেশি, এখানে থাকলে আরো বেশি, এখানে গেলে আরো বেশি, যত বেশি গভীরতায় যাবে তত বেশি প্রেশারের মান বেশি। দুই নম্বর, ভাবো তো এই লিকুইডটা যত বেশি ভারী লিকুইড হবে, যত বেশি ডেন্সিটিওয়ালা লিকুইড হবে, তত তোমার উপরে বেশি চেপে বসবে না, তাই না? যত বেশি ডেন্সিটিওয়ালা লিকুইড তত তোমার উপরে বেশি প্রেশার ক্রিয়েট করবে। তাহলে দু নম্বর ফ্যাক্টর কি? ডেন্সিটি। আমি এই যে ডেন্সিটি বা ঘনত্ব যেটা রয়েছে, আমি ঘনত্বটাকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমাদের কি? ডি। আর একটা জিনিসের উপর ডিপেন্ড করবে, কি বলতো? অভিকর্ষজ ত্বরণ ওর উপরে কতটা বেশি কাজ করছে। আমি বললাম না, জি এর মান আলাদা আলাদা প্লেসে গেলে আলাদা আলাদা হয়ে যায়। মনে করো তুমি জি এর মান যত উপরের দিকে উঠবে কমবে, যদি নিচের দিকে নামো তাও কমে, পরে সেসব বুঝবে, এখন দরকার নেই। জি এর মানের উপরে ডিপেন্ড করবে যে কতটা ত্বরণ দিয়ে ওকে টেনে রাখছে। তো থার্ড ফ্যাক্টর হলো জি। তো প্রেশারের ফর্মুলা কি হয়? এইচডিজি। প্রেশারের ফর্মুলা কি হবে? এইচডিজি। আর আমরা যেহেতু ফর্মুলা জেনে গেছি, দ্যাট মিন্স আমরা হাইট জানি, যেই লিকুইডটা দিয়েছি তার ডেন্সিটি জানি, আর জি এর মান তো 9.8 হয়। তাহলে ওই যে পার্টিকেলটা রয়েছে, যে যে বস্তুটা রয়েছে, তার আমরা কি জেনে যাব? কি জেনে যাবো বলো? চাপ। ঠিক আছে, তাহলে প্রেশার, প্রেশার পি হলো চাপ, কতটা কাজ করছে। এটা হচ্ছে গভীরতা বা উচ্চতা, যেটা ইচ্ছে তুমি নাম দাও, কোনো সমস্যা নেই। ডি হলো ঘনত্ব, আর জি এর মান হচ্ছে গিয়ে অভিকর্ষজ ত্বরণ বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? জি এর মান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো, প্রমাণ বায়ু, ও এটা তো পড়ানো হয়ে গেছে। প্রমাণ বায়ুমণ্ডল হচ্ছে 45 ডিগ্রি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি। এবার গ্যাস সূত্র, গ্যাস সূত্র থেকে আমরা নেক্সট দিন স্টার্ট করবো। কি কি পড়ে আসবে বাড়িতে বলছি, ঠিক আছে? সেগুলো আগে ভালোভাবে শুনে নাও।